নমস্কার। 13 ফেব্রুয়ারি আমার স্বামী জাকির হোসেন জুয়েল মারা যান। 13 তারিখে আমি সঙ্গে সঙ্গে ঢাকা চলে যাই। আমি আবার ফিরে আসি, আমি আবার ঢাকা যাই, আমি আবার ফিরে আসি। এই যাওয়া আসার মধ্যেই আমি লক্ষ্য করি যে একটা দুটো করে এয়ারপোর্টে মাস্ক পরা মানুষের সংখ্যা বাড়ছে। এরপর আমি আবার ঢাকা যাই এবং আমি আবার ঢাকা থেকে ফিরে আসি। যেদিন আমি ঢাকা থেকে ফিরে আসছি সেদিন এয়ারপোর্টে ওই টেম্পারেচার, কপালে টেম্পারেচার, যে ওই টেস্টিংটা শুরু হয়ে গেছে এবং আমি ফিরে আসি। ফিরে আসার সময় আহ, তখনই ফোনটা কাউকে ফোন করতে গেলে কোভিড-19, যদি আপনার জ্বর হয়, যদি আপনার গলা ব্যথা হয় ইত্যাদি হয়, এখানে যোগাযোগ করবেন, ওখানে যোগাযোগ করবেন, এইগুলো বলা শুরু হয়ে গেছে। মানে তখন করোনা কালটা এগিয়ে আসছে এবং এই করতে করতে তার 2-4 দিন বাদেই লকডাউন হয়ে গেল এবং করোনা কাল শুরু হয়ে গেল। জাকির হোসেন জুয়েলের মৃত্যুর সময় আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমার মনে হয়েছিল যে আমার জীবনটা একটা হল্টে এসে পৌঁছে গেছে। আমি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, শোকে আমি পাথর হয়ে গেছি, কিন্তু বাকি সবার জীবন ঠিক আছে। আমার জীবনটাই খালি ছিটকে গেছে এই চলাটা থেকে। সমস্ত মানুষ চলছে, কিন্তু আমার জীবনটা দাঁড়িয়ে গেছে, একটা হল্ট। এরপর করোনা কাল যেই শুরু হয়, লকডাউন শুরু হয়, তখন হঠাৎ করে সবার জীবন থমকে যায়। সমস্ত মানুষ বাকি পৃথিবীর সমস্ত যোগাযোগগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সমস্ত মানুষ একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায় এবং আমার যেটা তার 1.5 মাস আগে শুরু হয়ে গেছে, 1 মাস 1.5 মাস আগে শুরু হয়েছে আমার জীবনে, সেটা আমি তখন দেখি যে সবার মধ্যে সেই ক্রাইসিসটা, সবার মধ্যেই সেই আতঙ্ক, ভয়, জীবন জীবনটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার, সব কিছু থমকে যাওয়ার যে ক্রাইসিসটা তখন সবার মধ্যে। আমার তখন মনে হয় যে গোটা পৃথিবীটাই তখন আমার, যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে আমি একা যাচ্ছিলাম, সমস্ত পৃথিবীটাই যেন সেই পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা আমাকে একটা অদ্ভুত মানসিক শক্তি যোগায়। এটা আমাকে সত্যি একটা অদ্ভুত মনের জোর দেয়। তখন আমার মনে হয় যে হ্যাঁ, আসলে সবার যা হবে আমারও তো তাই হবে, বা আমার যা হচ্ছে সবারই তো তাই হচ্ছে। এখানে একটু বলা দরকার যে আমাদের 2 ধরনের প্রতিক্রিয়া হয়। একটা প্রতিক্রিয়া হচ্ছে একটা মাস মাস হিসেবে আমাদের প্রতিক্রিয়া, আর একটা প্রতিক্রিয়া হচ্ছে আমাদের ব্যক্তি মানুষের প্রতিক্রিয়া। এই ব্যক্তি মানুষের প্রতিক্রিয়া কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আলাদা, কিন্তু কালেকটিভ যে ভবিতব্য আমরা করোনার সময় দেখলাম, সেই প্রতিক্রিয়াটা সবার ক্ষেত্রে এক। সবাই তখন ভাবছেন যে কি করে এটা আদৌ বাস্তবে সম্ভব, একটা লকডাউনের মধ্যে একটা সোসাইটি চলা কি করে সম্ভব, জিনিসপত্রের সরবরাহ কি করে সম্ভব, টাকা কোথা থেকে আসবে, গরিব মানুষ খাবে কি করে, সাপ্লাই কি হবে, চাকরি থাকবে কি না। এটা হচ্ছে মাস কালেকটিভ যে ক্রাইসিস, তার প্রতিক্রিয়া। আর একটা প্রতিক্রিয়া হচ্ছে ব্যক্তি মানুষের প্রতিক্রিয়া। করোনায় আমি দেখলাম যে আমার যেমন একটা ব্যক্তি ব্যক্তি মানুষের ক্রাইসিস ছিল, সেটা হচ্ছে আমার স্বামীর মৃত্যু। আমি দেখলাম যে ওই ক্রাইসিসের মধ্যে আরও অনেকে পড়ে গেছে, অনেক ধরনের ক্রাইসিস। মানে কেউ হয়তো কোথাও ছিল, ফিরতে পারছে না, তার পরিবার তাকে নিয়ে। কেউ হয়তো বিচ্ছিন্ন, অন্যরকমভাবে বিচ্ছিন্ন হয়েছে, কোথাও হয়তো স্বামী বিদেশে, স্ত্রী বিদেশে, তারা আসতে পারছে না, কবে আসতে পারবে, কবে বর্ডার খুলবে, কবে আবার প্লেন ফ্লাইটগুলো সমস্ত মানুষের মধ্যেই এই অনিশ্চয়তাটা ঢুকে গেছে, যে অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমি একা তখন যাচ্ছিলাম বলে আমার মনে হয়েছিল। এবং
এই সময় আমি হঠাৎ করে জানুয়ারি মাসে আমি একটা উপন্যাস ধরি এবং আমি খুব সামান্যও লিখেছিলাম, 5,000-7,000 শব্দ লিখেছিলাম। লকডাউন শুরু হওয়ার পর এবং সমস্ত জিনিসটা মিলিয়ে আমার তখন মনে হয় যে আমরা তো মরে অন্তত সেটা তখন সেটা এখনো খুব বাস্তব যে কে কখন আসলে মরে যাব, এটা তো এখন একেবারেই দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, যে কেউই যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে যদি আমি মরে যাই তাহলে তো আমার এই নতুন লেখা উপন্যাসটা আর কাউকে পড়ানো হবে না। এই ভেবে 31শে মার্চ আমি এই উপন্যাসটা ভাবলাম যতটুকু লিখেছি সবাইকে পড়িয়ে দিই। এই ভেবে আমি 31শে মার্চ এই উপন্যাসটা ফেসবুকে প্রথম 1,500 শব্দ এখান থেকে নিয়ে দিই, ফার্স্ট ইনস্টলমেন্ট। তারপর এরকম করে 3-4টে ইনস্টলমেন্টের মতো আমার কাছে মেটেরিয়াল ছিল। 3-4টে ইনস্টলমেন্ট হওয়ার পর মানুষের মধ্যে বেশ উৎসাহ, সবাই পড়তে চাইছে। তখন আমি করলাম কি, সেদিন আমার কাছে আর কোনো লেখা নেই, সেদিন আমার কাছে আর মেটেরিয়াল কিছু নেই। আমি বিকেল 3টের সময় বসলাম এবং রাত 9টা অবধি যতটা লেখা হলো সেটা পোস্ট করলাম। এই করতে করতে আজকে 50,000 শব্দ আমি লিখে ফেলেছি এই উপন্যাসটার, যেটা আমি এই লকডাউন পিরিয়ডে পুরোটাই ফেসবুকে পোস্ট করছি। প্রায় এটা 35টা এপিসোড হয়ে গেছে, 35টা ইনস্টলমেন্ট হয়ে গেছে, 50,000 শব্দ লেখা হয়ে গেছে। এটা এখন আরও অনেকটা লেখা হবে বলে আমার মনে হয়। হয়তো আরও যতটা লিখেছি ততটাই এখনও লিখব। তো এটা একটা হচ্ছে এই পুরো পরিস্থিতিটা যেভাবে আনফোল্ড করেছে তারই আমার মনে হয় যে এটা আমার একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে, একজন লেখক হিসেবে এই সময়ের যে এই সময়টাকে যে এই সময়টা মানুষকে যতখানি কি বলবো এটাকে আমি, যে তার ভেতরে স্পিরিটটাকে যতখানি নষ্ট হয়ে যেতে পারে, মানসিক অবসাদ যতখানি আসতে পারে, মনে মনে ভেঙে একটা মানুষ যতটা ভেঙে যেতে পারে, সেটাকে আমি কাটিয়ে ওঠার একটা বড় রাস্তা পেয়ে গেলাম। আমার এইভাবে প্রতিদিন নিজেকে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে প্রত্যেক দিন আমি লিখছি এবং প্রতিদিন পোস্ট করছি, প্রতিদিন 5-6 ঘন্টা লিখছি এবং সারাদিন সেটা নিয়ে ভাবছি। আমার আর সব কিছু তখন আমার সামনে থেকে যাবতীয় ক্রাইসিস সমস্ত কিছু আবার সামনে থেকে তখন মুছে গেল। এইটা হচ্ছে আমার ক্রিয়েটিভ জার্নিটা। এই সময় আমার একটা ক্রিয়েটিভ জার্নিও হলো, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর আমার মনে হয় এখনো অনেক লিখতে পারবো। আমার মনে হয় যে করোনা তো অনেক মানুষকে শেষ করে দিল, অনেক প্রাণ চলে গেল। আমরা যারা একটা বেঁচে থাকার চেষ্টা করছি তারা কেউই ঠিক একেবারে যে থমকে গেছি তা নয়, নিজেদের কাজগুলো করছি। বেশ একটা অন্য সিস্টেমও চালু হয়ে গেছে, বাড়িতে থেকে কাজ করা, বাড়িতে থেকে আরও অনেক জিনিস করা এবং একটু ভালো থাকার চেষ্টা করা, এগুলো সমস্ত কিন্তু এই সময়ে কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে। এরম নয় যে সব কিছুই যে একদম থেমে আছে, ব্যাপারটা কিন্তু তা নয়। একটা অন্য সিস্টেম, নিউ নর্মাল যেটাকে বলছে সবাই, সেটাও কিন্তু হচ্ছে। তো এই হচ্ছে আমার করোনার সময়ের কথা। আমি একটুখানি পড়ব, বেশি সময় নেব না, অল্প একটু পড়ব। এটা আমার রুহ উপন্যাস, আনন্দ থেকে প্রকাশিত রুহ উপন্যাস। রুহ থেকে আমি একটুখানি আপনাদের কাছে পড়ছি। মাতৃত্বের বোধ কি সবচেয়ে তৃপ্তি পায় সন্তানকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে দেখলে? ঈশ্বরী কতদিন হলো অপেক্ষা করে আছে এই দৃশ্যের যেন। নিদ্রাসিক্ত রুকে বুকের মধ্যে জড়ো করে ধরবে, হাত পা গুটিয়ে দিয়ে একটা বলের মতো করে ধরবে, তারপর সেই বলটার গালে গাল ঘষবে, চোখের পাতায় এঁকে দেবে জাহাজের ছবি, নাগরদোলার ছবি।
Longing, longing, leaf by leaf, I tear my grief. When will you reach home and play? আর এই জন্যই তার কত ক্ষত বিক্ষত তপস্যা। রুকে খুব ক্লান্ত দেখাচ্ছে, সামান্য হাঁ হয়ে আছে মুখটা, সামান্য অভিমান লেগে আছে ঠোঁটে, চিবুকে। কোথাও একটা ব্যথার প্রক্রিয়া চলছে ওর ভেতরে, চিরিক চিরিক অস্থিরতা চলছে। ঈশ্বরী এই ব্যথা, এই অভিমান সাধ্যাতির চেষ্টায় মুছে দেবে একদিন ছেলের হৃদয় থেকে। আমার ওকে পরিত্যাগ করে চলে যাওয়া, মাসের পর মাসের দূরত্ব, ওকে নতুন করে গ্রহণ করতে আমার দ্বিধা, দুদিন গৃহহীন পথে পথে ঘোরার শোক, অনিরাপত্তার বোধ, সব শুষে নেবে ঈশ্বরী। আমি জানি না ঈশ্বরী এসব পারবে কিনা, আমি জানি না ঈশ্বরী বেঁচে থাকবে কিনা। How will she survive? Her fingers are stolen, shoulders don't swim. Another bad moon is yet to dive. How will she survive? দুনিয়াটা নির্দয়, ঈশ্বরী দুর্বল, সর্বস্ব হারা। ঈশ্বরী লড়াইয়ের পক্ষে অনুপযুক্ত। আমি গৃহস্থ জীবন ছেড়ে, সন্তান ছেড়ে এক প্রত্যন্ত দেশে গিয়ে পৌঁছেছিলাম একটা উপন্যাস লিখব বলে। দিন রাত পরিশ্রম করে উপন্যাসটা শেষ করেছিলাম। একদিন নিজের লেখাই বসে পড়ছি, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আমি উঠে মোমবাতি জ্বেলে দিলাম। মোমবাতির আলোয় পড়তে পড়তে দুটো চোখ একসময় ভারী হয়ে ধরে এলো। ভাবলাম 2 মিনিট চোখ বুজে শুয়ে থাকি, উঠে বাকিটা আবার পড়ব। কিন্তু চোখ বোঝা মাত্র চোখ জুড়ে গেল ঘুমে। শরীর মন বিকল হয়ে ঘুমিয়ে পড়লাম আমি। আর চোখ খুললাম অসম্ভব আগুনের তাতে ঝলসে গিয়ে। দেখলাম উপন্যাসটা জ্বলছে দাউ দাউ করে। আগুন অর্ধেক লেখাই খেয়ে ফেলেছে তখন। অবশিষ্ট অংশটা আমার চিন্তা শক্তির সামনে পুড়ে ছাই হয়ে গেল, সম্পূর্ণ ভস্মীভূত হলো। আমি কিছুই করলাম না তাকিয়ে দেখা ছাড়া। করলাম না কারণ কঠিনতম অভিমান আমাকে গ্রাস করে নিয়েছিল তখন। উপন্যাসটা লিখেছিলাম আমি। ঈশ্বরী তো আগুনের সঙ্গে লড়াই করে সেটাকে বাঁচাতে পারত, কিন্তু ঈশ্বরী লড়াই জানে না। ঈশ্বরী আগেই আত্মসমর্পণ করে দেয়। করোনা হয়তো আরো কিছুদিন আমাদের এইভাবেই গ্রাস করে রাখবে। আমি খুব পজিটিভ। আমার মনে হয় আরো কয়েক মাস পৃথিবীর আমি ভীষণভাবে বিশ্বাস করি মানুষের এই সভ্যতাটাকে আমি ভীষণ বিশ্বাস করি। এত কিছু ঘটেছে, এত বৈজ্ঞানিক জিনিস, এত বিজ্ঞানসম্মত সমস্ত পৃথিবীটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে, সভ্যতাটা এত সুন্দর করে তৈরি হয়েছে, এটা সহজে ধ্বংস হয়ে যাবে না। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমার মনে হয় যে ভ্যাকসিনটা বেরিয়ে যাবে। হয়তো অনেকটাই সময় লাগবে, কিন্তু আবার একদিন পৃথিবী সেই আগের মতো হয়ে উঠবে। আমরা যেন তখন এই সময়টাকে না ভুলি। সভ্যতা অনেক অনেক বড় একটা জার্নি করেছে। সভ্যতা ধ্বংস হয়ে যাবে এটা ভাবা যায় না। আমরা একটু বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়েছি, আধুনিকতার নামে একটু বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়েছি। কতটুকু আসলেই আধুনিকতা আর কতটুকু সভ্যতাটাকে ধ্বংস করে দিচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। করোনা কাল একসময় অতীত হয়ে যাবে। অতীত হয়ে যাওয়ার আগে মানে লড়াইটাকে এখনই ছেড়ে দেবেন না, আত্মসমর্পণ করে ফেলবেন না। লড়াইটা করতে হবে। প্রত্যেকের একটা নিজস্ব লড়াই আছে, আবার প্রত্যেকের একটা নিজস্ব সমস্যা আছে, পরিবারগত, ব্যক্তি মানুষের।
আর একটা সামাজিকভাবে লড়াই আছে। সমাজের জন্য এই সময় কিছু করার কথা সবাইকে ভাবতে হবে। যার ক্ষমতা 5,000 টাকার সে সেইভাবে করবে, যার ক্ষমতা 100 টাকার সে সেইভাবে করবে। মুখে অনেক কথাই বলা যায়, অনেক সময় অনেক কিছু করে ওঠা যায় না, কিন্তু সুযোগ যখন আসবে তখন পিছিয়ে যাবেন না। নিজেদের ভালো রাখবেন, যেটুকু পারবেন কন্ট্রিবিউট করবেন এই সোসাইটিকে। এতদিনে আমরা লকডাউনটায় অনেকটা অভ্যস্ত হয়ে উঠেছি, হয়তো আগামী দিনে একটা অন্য সোসাইটি ইমার্জ করবে যেখানে এই পাগলের মতো দৌড়োদৌড়ি ছুটোছুটিটা আমরা আর হয়তো করব না। হয়তো আমরা অনেকেই বাড়িতে বসে কাজ করব। ভালো রাখবেন নিজেকে। এই সময়টা সত্যি সবার জন্য অনেক টাফ, তবু আশা করি যে আমরা খুব দ্রুত এই সময়টাকে কাটিয়ে উঠতে পারবো এবং আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। নমস্কার।